প্রিয় শিক্ষার্থীরা, করোনা মহামারীতে আশা করি তোমরা সবাই বাসায় আছো, সুস্থ আছো এবং ভালো আছো। যেহেতু সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তাই তোমাদের লেখাপড়ার ক্ষেত্রে কিছুটা শিথিল হয়ে এসেছে। আর এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের একে স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে কিছু অনলাইনের ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের আমি হাজির হয়েছি তোমাদের সামনে ক্লাস 8-এর সাবজেক্ট ইংলিশ নিয়ে। আজকে আমরা যে বিষয়টি তোমাদের সামনে অবতরণ করব সেই বিষয়টি হলো চেঞ্জিং সেন্টেন্স, যেটা তোমাদের কোশ্চেন পেপারে 11 নম্বরে থাকবে। আমরা দেখে নেই এই কোশ্চেন পেপারে অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। সেখানে আমরা যদি দেখে নেই তাহলে প্রথমে পাবো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, ঠিকই বিপরীতভাবে নেগেটিভ থেকেও অ্যাফার্মেটিভ হতে পারে। এর পরবর্তীতে থাকতে পারে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, আবার বিপরীতভাবে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ। তবে এক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে, যখন ব্র্যাকেটে ইন্টারোগেটিভ দেওয়া থাকবে অর্থাৎ সেন্টেন্সটি তোমাকে ইন্টারোগেটিভ করতে বলেছে, তখন তুমি খুব সহজে বুঝে নিতে পারবে যে সেন্টেন্সটি অ্যাসার্টিভ দেওয়া আছে, তোমাকে ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে। যদি ব্র্যাকেটে দেওয়া থাকে এক্সক্লেমেটরি, তাহলে তুমি খুবই সহজে বুঝে নিতে পারবে যে সেন্টেন্সটি অ্যাসার্টিভ দেওয়া আছে, তোমাকে এক্সক্লেমেটরি করতে বলা হয়েছে। যদি তোমাকে ব্র্যাকেটে ইম্পারেটিভ দেওয়া থাকে, তাহলে খুব সহজে বুঝে নেবে যে সেন্টেন্সটি অ্যাসার্টিভ আছে, তোমাকে ইম্পারেটিভ করতে হবে। তবে যদি ব্র্যাকেটে অ্যাসার্টিভ থাকে, তখন তুমি একটু সমস্যায় পড়ে যেতে পারো। সেক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে, যে সেন্টেন্সটি দেওয়া আছে সেই সেন্টেন্সটির শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে খুব সহজে বুঝে নিতে পারবা যে সেন্টেন্সটি ইন্টারোগেটিভ এবং সেটা থেকে তোমাকে অ্যাসার্টিভ করতে বলা হয়েছে। আবার যদি যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেই সেন্টেন্সের শেষে যদি বিস্ময়বোধক চিহ্ন থাকে, বিস্ময়বোধক চিহ্ন, তাহলে খুব সহজে বুঝে নেবে যে সেটা এক্সক্লেমেটরি আছে, সেটা থেকে তোমাকে অ্যাসার্টিভ করতে বলা হয়েছে। এছাড়া যদি দেখো সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন নাই, বিস্ময়বোধক চিহ্ন নেই, কি আছে, শুধুমাত্র ফুল স্টপ আছে, তাহলে সহজে বুঝে নেবা যে সেন্টেন্সটি ইম্পারেটিভ দেওয়া আছে, সেটা থেকে তোমাকে অ্যাসার্টিভ করতে বলা হচ্ছে। এছাড়া আরেকটি জিনিস থাকতে পারে, সেটা হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ, বিপরীতভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ। এই বিষয়গুলো মিলিতভাবে হবে চেঞ্জিং সেন্টেন্স। আমরা আজকের কোন বিষয়টি আলোকপাত করতে যাচ্ছি সেটা যদি আমরা খেয়াল করে দেখি, আজকে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা আজকে করব। বিপরীতভাবে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভও করব। আমরা একটু ছোট্ট করে দেখে আসি অ্যাসার্টিভ সেন্টেন্স কি। যে সেন্টেন্সে কোনো কিছু বর্ণনা করা হয় বা কোনো বিবৃতি প্রদান করা হয়, সেই সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলে থাকি। যদি গঠন বলি, তাহলে শুরুতে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে অবজেক্ট, অবজেক্টের পরে অনেক সময় এক্সটেনশন অর্থাৎ বাড়তি অংশও থাকতে পারে এবং বাক্যের শেষে ফুল স্টপ থাকে, আমরা সেই সেন্টেন্সকে অ্যাসার্টিভ বলে থাকি। এর পরবর্তী ধাপে যদি আমরা দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং শুরুতে হয় অক্সিলারি ভার্ব অথবা WS কোশ্চেন থাকবে, সেই সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে থাকি। আমরা আজকের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব, বিপরীতভাবে ইন্টারোগেটিভ থেকেও অ্যাসার্টিভ করব। এখানে যদি আমরা খেয়াল করি 5টা রুল আমরা পাবো। এই 5টা রুলের আলোকে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে পারবো, বিপরীতভাবে ইন্টারোগেটিভ থেকেও অ্যাসার্টিভ করতে পারবো। দেখে আসি প্রথম রুলে কি আছে। রুল অন, বাক্যের শুরুতে সাবজেক্ট থাকবে, ঠিক সাবজেক্টের পরেই অক্সিলারি ভার্ব। কোন অক্সিলারি ভার্বগুলো? সাধারণত এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট। সাধারণত এই অক্সিলারি ভার্বগুলোই সাবজেক্টের পরে যদি থাকে, সেক্ষেত্রে এই বাক্যটি থেকে অর্থাৎ এই অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমাকে ইন্টারোগেটিভ করার সময় কী করতে হবে? শুরুতেই যে অক্সিলারি ভার্বটি দেওয়া থাকবে, শুরুতেই সেই অক্সিলারি ভার্বটি ব্যবহার করতে হবে এবং অক্সিলারি ভার্বটি ব্যবহার করার পরেই বাক্যটি হাবোধক অথবা নাবোধক করতে হবে। যদি বাক্যটি হাবোধক থাকে আমরা নাবোধক করব, যদি বাক্যটি নাবোধক থাকে আমরা বাক্যটি হাবোধক করব। ঠিক এরপরে সাবজেক্ট ব্যবহার করব, সাবজেক্টের পরেই আমরা বাকি অংশ ব্যবহার করব। সব শেষে অবশ্যই মনে করে আমাকে প্রশ্নবোধক
চিহ্ন দিতে হবে। সবই ঠিক আছে, কিন্তু আমি প্রশ্নবোধক চিহ্ন দেইনি, তাহলে আমার উত্তরটি হবে না। দেখে নেই একটা উদাহরণ দিয়ে। এই অংশটুকু কি আছে, হি ইজ রাইটিং অ্যান ইমেইল, সে একটা ইমেইল লিখছে। এখানে যদি আমরা খেয়াল করে দেখি, সাবজেক্টের পরে ইজ অক্সিলারি ভার্ব আছে, পাশাপাশি এই সেন্টেন্সটি কি আছে, অ্যাফার্মেটিভ আছে, অর্থাৎ হাবোধক আছে। আমাকে কি করতে হবে, তাহলে অক্সিলারি ভার্বটি শুরুতেই আনতে হবে। নিয়ম অনুসারে শুরুতেই অক্সিলারি ভার্ব, তাহলে এখানে কি আছে, ইজ, আমি শুরুতেই ইজ এনেছি। যেহেতু এটা হাবোধক, তাই না বোধক করতে হবে, তাই ইজের সাথে নট যোগ করেছি, যেটা সংক্ষেপে আমেরিকান স্টাইলে আমরা কি করেছি, নেগেটিভ ফর্মটা করেছি, ইজেন্ট। এরপরে সাবজেক্ট থেকে বাকি যে অংশটা আছে আমরা সেই অংশটা লিখেছি, এবং সব শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে কি দাঁড়ালো উত্তরটি, হি ইজ রাইটিং অ্যান ইমেইল। আমার যদি এটাকে ইন্টারোগেটিভ করতে বলে, উত্তরটা হচ্ছে ইজেন্ট হি রাইটিং অ্যান ইমেইল, প্রশ্নবোধক চিহ্ন। আশা করি শিক্ষার্থীরা তোমরা খুব সহজে এটা বুঝতে পেরেছো। এখন আমার এই জিনিসটা দেওয়া আছে, অর্থাৎ নিচের অংশটি দেওয়া আছে, ইজেন্ট হি রাইটিং অ্যান ইমেইল, ব্র্যাকেটে আমাকে ছোট্ট করে দেওয়া আছে অ্যাসার্টিভ করো। যদি অ্যাসার্টিভ করতে বলে তাহলে ঠিক সেমভাবে যে ইজটা শুরুতে আছে, শুরুর ইজটা আমরা কোথায় নিয়ে যাব, সাবজেক্টের পরে। সেক্ষেত্রে এখানে নেগেটিভ আছে, তাই উপরেরটি কী হবে, অ্যাফার্মেটিভ হবে, অর্থাৎ নটটা বাদ চলে যাবে। সেক্ষেত্রে ইজ, হি, হির পরে ইজ, বাকি যে অংশটা আছে সেটা, এবং সবশেষে কী ব্যবহার করতে হবে, ফুল স্টপ, অর্থাৎ হি ইজ রাইটিং অ্যান ইমেইল। তাহলে যেভাবে আপনাকে কি করতে হবে, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হবে, ঠিক তার বিপরীতভাবে কি করতে হবে, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে হবে। আমরা দেখে নিই দ্বিতীয় পয়েন্ট, অর্থাৎ রুল 2, বাক্যে শুধুমাত্র মূল ভার্ব, অর্থাৎ কোনো ধরনের অক্সিলারি ভার্ব থাকবে না, শুধুমাত্র যদি মূল ভার্ব, অর্থাৎ মূল ভার্ব কোন অংশটুকু, সেটা ভার্ব অন কিংবা ভার্ব অনের সাথে এস বা ইএস, কিংবা মূল ভার্বটা ভার্ব টু হিসাবে যদি থাকে, কোনো ধরনের অক্সিলারি ভার্ব থাকবে না, সেক্ষেত্রে আমি কিভাবে ইন্টারোগেটিভ করব। সেক্ষেত্রে বাক্যের শুরুতেই ডু, ডাজ অথবা ডিড ব্যবহার করতে হবে। ডুটা কখন, যদি স্রেফ ভার্ব অন হয়, ভার্বটা টু নয়, ভার্বটা থ্রি নয়, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ভার্ব অন হয়, ভার্বের সাথে এস বা ইএস না থাকে, আমি সেক্ষেত্রে শুরুতেই কি আনবো, ডু। যদি দেখি ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, কিন্তু ভার্বের সাথে কি আছে, এস বা ইএস আছে, সেক্ষেত্রে আমি শুরুতে কি ব্যবহার করব, ডাজ। যদি মূল ভার্বটা টু থাকে, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, সেক্ষেত্রে শুরুতেই কি ব্যবহার করব, ডিড। ঠিক ডু, ডাজ, ডিড যে কোনো একটি ব্যবহার করার পর আমার বাক্যটিকে কি করতে হবে, হাবোধক থাকলে নাবোধক, নাবোধক থাকলে হাবোধক। ঠিক এরপরেই আমরা কি ব্যবহার করব, সাবজেক্ট। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, সাবজেক্টের পরে যে মূল ভার্বটা ব্যবহার করব, সেই মূল ভার্বটা যেন অন হয়, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এখানে কোনো এস বা ইএস কিংবা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা যাবে না। এরপরে বাকি যে অংশ আছে সেই অংশটা লিখতে হবে, এবং সবশেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। আমরা যদি খেয়াল করি একটা উদাহরণ দিয়ে, তাহলে খুব সহজে আশা করি আমরা এটা বুঝে নিতে পারবো। কি আছে, হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। আমরা যদি এখানে খেয়াল করি, এখানে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই, কি আছে, শুধুমাত্র মূল ভার্ব আছে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তার সাথে এস বা ইএস আছে, এস বা ইএস আছে। যেহেতু এস বা ইএস আছে, তাই ফরম্যাট অনুসারে আমাকে শুরুতেই কি আনতে হবে, ডাজ। আরও যদি খেয়াল করে দেখি, বাক্যটি হাবোধক আছে, অর্থাৎ অ্যাফার্মেটিভ আছে, তাহলে আমাকে সেক্ষেত্রে নেগেটিভ ফর্ম করতে হবে, তাই শুরুতে ডাজ, তার সাথে নেগেটিভ ফর্ম নট যোগ করেছি, অর্থাৎ ডাজেন্ট। তারপরে কি করেছি, নিয়ম অনুসারে সাবজেক্টে হি লিখেছি, ওর পরে ভার্বের অন, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেক্ষেত্রে আমি গোজ না লিখে শুধুমাত্র গো লিখেছি। এরপরে বাকি যে অংশটা আছে আমরা সেই অংশটা এখানে লিখে দিয়েছি, এবং সবশেষে বিস্ময়বোধক চিহ্ন, এই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছি। আমার সব ঠিক আছে, কিন্তু প্রশ্নবোধক চিহ্ন যদি ব্যবহার না করি উত্তরটি ভুল হবে। তাহলে আমরা উত্তরটা দেখি, ডাজেন্ট হি গো টু স্কুল এভরিডে। অনেক ছেলে মেয়ে কী করে, এই উত্তরটা লেখার ক্ষেত্রে সেইখানে ঠিকই ডাজেন্ট আনে, কিন্তু এই যে এস বা ইয়েস সেটা বাদ না দিয়ে এখানে গোজে লিখে রাখে। যখন গোজ লিখে রাখে তখন তার সেই উত্তরটি ভুল হয়। অবশ্যই এখানে গোজ লেখা যাবে না, গো লিখতে হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, কোনো এস বা ইয়েস রাখা যাবে না, এবং সবশেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। বিপরীত ক্ষেত্রে আমরা যদি এই সেন্টেন্সটি থেকেই অ্যাসার্টিভ করতে যাই, তাহলে কি করব,
যেহেতু শুরুতে ডাজ আছে, ডাজ মানে আমার মূল ভার্বের সাথে এস বা ইএস আনতে হবে। আর যেহেতু এটা নেগেটিভ ফর্ম আছে, তাই ওপরেরটি কী হবে, হাবোধক। তাহলে সেন্টেন্সের শুরুতে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে শুরুতেই সাবজেক্ট, সাবজেক্ট কী আছে, হি। এরপরে কি আছে, ভার্ব এখানে গো আছে। গো না লিখে যেহেতু ডাজ আছে, হি থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। যে ভার্বটা থাকবে তার শেষে যদি ও থাকে, এক্স থাকে, এস থাকে, এস বা ইএস থাকে, এস এইচ থাকে, সেক্ষেত্রে তার সাথে কি করতে হয়, ইএস যোগ করতে হয়। তাই আমরা এখানে গোস লিখেছি, বাকি যেটা আছে আমরা সেটা বসিয়ে দিয়েছি। আশা করি তোমরা এটা খুব সহজে বুঝতে পারছো। আসি আমরা 3 নাম্বার পয়েন্টে, অর্থাৎ রুল 3। রুল 3তে কী দেখব, বাক্যে যদি অক্সিলারি ভার্ব বা শুধুমাত্র মূল ভার্ব, যেটা 1 নম্বর রুলে করেছি বাক্যের শুরুতে, বাক্যে শুধুমাত্র অক্সিলারি ভার্ব, 2 নম্বরে কি করেছি, শুধুমাত্র মূল ভার্ব। এখানে সেম রুলটাই থাকতেছে, বাক্যে শুধুমাত্র অক্সিলারি ভার্ব, এই বাক্যে অক্সিলারি ভার্ব কিংবা শুধুমাত্র মূল ভার্ব। আর মূল ভার্ব বলতে ভার্ব অন, ভার্বের সাথে এস বাই এস বা ভার্ব টু থেকে এটা আছে। এর সাথে সাথে যদি কি থাকে, বাক্যের ভিতরে নো থাকে, নেভার থাকে কিংবা নাথিং থাকে, তাহলে আমরা ইন্টারোগেটিভ ক্ষেত্রে কি ব্যবহার করব। সেক্ষেত্রে বাক্যের শুরুতেই যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে শুরুতেই সেই অক্সিলারি ভার্ব। আর যদি মূল ভার্ব থাকে সেক্ষেত্রে শুরুতে ডু, যদি ভার্বটা অন হয়, যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে ডাজ, যদি ভার্বটা টু থাকে তাহলে কি লিখব, ডিড। ঠিক এরপরেই প্লাস সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব অন, যেটা আমরা দ্বিতীয় রুলে শিখেছি। এরপরে ভার্ব অন লিখে বাকি অংশ লিখে প্রশ্নবোধক চিহ্ন। তবে এক্ষেত্রে এখানে খেয়াল রাখতে হবে, যদি নো থাকে নো এর জায়গায় আমাকে কি লিখতে হবে, এনি। যদি নেভার থাকে নেভারের জায়গায় লিখব এভার। যদি নাথিং থাকে নাথিংয়ের জায়গায় কি লিখতে হবে, এনিথিং। আমরা খুব সহজে রুলটি একটি উদাহরণের মধ্য দিয়ে শিখতে পারি। যেমন আই নেভার ড্রিঙ্ক টি, এখানে কি আছে, বাক্যে নেভার আছে। সাথে সাথে যদি খেয়াল করি ড্রিঙ্ক যেটা ভার্ব অন আছে, আমরা নিয়ম অনুসারে যদি ভার্ব অন থাকে তাহলে শুরুতে কি আনতে হবে, ডু। আমরা ভার্ব অন থাকার কারণে শুরুতে এনেছি ডু, সাবজেক্ট আই আছে, আই লিখেছি, নেভারের জায়গায় কি লিখেছি, এবার। আর যখন ডু থাকবে তখন মূল ভার্বটা অন থাকবে, সে অনটাই ব্যবহার করব। অর্থাৎ ডু আই এভার ড্রিঙ্ক টি, বাক্যের শেষে কি হবে, প্রশ্নবোধক চিহ্ন হবে। এখন নিচেরটা থেকে যদি উপরেরটা করতে যাই, সেমভাবে যেহেতু উপরে নেভার ছিল, নাবোধক ছিল, তাই উত্তরটা হয়েছে হাবোধক। আবার যখন আমি নিচেরটা থেকে উপরেরটা করতে যাব তখন নিচেরটা হাবোধক আছে, উত্তরটা হবে নাবোধক। যেহেতু ডু আছে তাহলে ডুটা বাদ যে মূল ভার্বটা অন হবে, যেটা এখানে ড্রিঙ্ক আমরা লিখেছি, সাবজেক্ট আই আই লিখেছি, এবার থাকলে এবারের জায়গায় কি লিখব, নেভার। তাহলে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করার সময় এবারের জায়গায় নেভার লিখতে হবে। আর ডু থাকার কারণে ভার্ব অন যেটা দেওয়াই আছে, তাহলে উত্তরটা হচ্ছে আই নেভার ড্রিঙ্ক টি। এই হলো আমাদের 3টা পয়েন্ট। আরও 2টা পয়েন্ট আছে, আমরা একটু দেখি সেই 2টা পয়েন্ট কি আছে। রুল 4, বাক্যের শুরুতেই যদি এভরিবডি, এভরিওয়ান, অল থাকে, তাহলে অন থাকে, তাহলে শুরুতেই এভরিবডি, এভরিওয়ান বা অল এর পরিবর্তে শুরুতেই কি লিখতে হবে, হু। এরপরে যদি অক্সিলারি ভার্ব থাকে সেই অক্সিলারি ভার্ব সাথে হাবোধক থাকলে নাবোধক থাকলে হাবোধক, প্লাস বাকি যে অংশ থাকবে সেই অংশ। তবে যদি মূল ভার্ব থাকে সেক্ষেত্রে শুরুতে হুর পরে ডাজেন্ট, যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে। আর যদি ভার্বটা টু থাকে, পাস্ট ফর্ম থাকে, তাহলে কি হবে, ডিডেন্ট। আর ডাজেন্ট বা ডিডেন্ট যদি ব্যবহার করি সেক্ষেত্রে
ভার্ব অন, এরপরে বাকি অংশ লিখে প্রশ্নবোধক চিহ্ন হবে। অর্থাৎ আমরা যদি এটা খেয়াল করে দেখি একটা উদাহরণ দিয়ে, সেক্ষেত্রে আমরা পাবো এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, প্রত্যেকে ফুল ভালোবাসে, এভরিবডি আছে। সেক্ষেত্রে এভরিবডির পরিবর্তে আমরা শুরুতে কি লিখব? হু। ভার্বের সাথে এস বাই এস আছে, এস বাই এস থাকলে কি হবে? ডাজ। হাবোধক আছে তাই না বোধক, ডাজেন্ট। এরপরে ভার্ব অন, সেক্ষেত্রে লাভ ফ্লাওয়ার্স, প্রশ্নবোধক চিহ্ন। আমরা যদি এই 4 নম্বর রোলটা আরেকটু খেয়াল করে দেখি, তাহলে কি আসছে? বাক্যের শুরুতেই যদি এভরিবডি থাকে, এভরিওয়ান থাকে কিংবা অল থাকে, যে কোনো একটি যদি শুরুতে থাকে, সেক্ষেত্রে ওই এভরিবডি, এভরিওয়ান কিংবা অল এর পরিবর্তে আমি শুরুতে কি ব্যবহার করব? হু। শুরুতে কি ব্যবহার করব? হু। এরপরে যদি বাক্যে অক্সিলারি ভার্ব থাকে, সেই অক্সিলারি ভার্বটা ব্যবহার করব। হাবোধক থাকলে নাবোধক, নাবোধক থাকলে হাবোধক। বাকি যে অংশ আছে সেই অংশ লিখে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব। তবে খেয়াল রাখতে হবে, যদি অক্সিলারি ভার্ব না থাকে, মূল ভার্ব থাকে, সেক্ষেত্রে হু ঠিকই থাকবে। হুর পরে ভার্বের সাথে যদি এস বা এস থাকে তাহলে ডাজেন্ট, ভার্বটা টু থাকলে অর্থাৎ ফার্স্ট ফর্ম থাকলে ডিডেন্ট, আর ডাজেন্ট বা ডিডেন্ট যাই লিখে না কেন এরপরে ভার্ব অন হবে। এবং বাকি অংশ, হ্যাঁ এক্ষেত্রে বলতে পারো তোমরা যে ডোন্টটা কোথায় গেল বা ডু ব্যবহার হলো না কেন? যখন বাক্যের শুরুতে এভরিবডি, এভরিওয়ান বা অল থাকে, এগুলো থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে প্রেজেন্ট ফর্ম হলে ভার্বের সাথে এস বা ইয়েস অবশ্যই থাকবে। সেক্ষেত্রে ভার্ব অন হওয়ার, সরাসরি অন হওয়ার সুযোগ নেই, অর্থাৎ সেক্ষেত্রে ডু ব্যবহার হবে না, তাই এস বা ইয়েস। আর যদি সেটা পাস্ট ফর্ম হয়, সেক্ষেত্রে কি থাকবে? ভার্ব টু, অর্থাৎ ডিডেন্ট ব্যবহার করতে হবে। আমরা যদি উদাহরণ দিয়ে খেয়াল করে দেখি, তাহলে কি দাঁড়াচ্ছে? এভরিবডি লাভস ফ্লাওয়ার, এভরিবডি লাভস ফ্লাওয়ার। এভরিবডির পরিবর্তে আমরা কি এনেছি? শুরুতে হু। যেহেতু ভার্বের সাথে এস বা ইয়েস আছে, তাই কি ব্যবহার করেছি? ডাজেন্ট। হাবোধক ছিল তাই নাবোধক, ডাজের সাথে নট, ডাজেন্ট। ভার্ব অন আছে লাভ, লাভ। এস বা ইয়েসটা তখন কোনোভাবেই ব্যবহার করা যাবে না। সব শেষে কি করব? ফ্লাওয়ার্স লিখে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন। এই হলো আমাদের 4 নাম্বার রুল। হ্যাঁ, তবে এক্ষেত্রে এভরিবডির পরিবর্তে, এভরিবডির পরে যদি মূল ভার্ব না থেকে যদি অক্সিলারি ভার্ব থাকতো, আমরা ছোট্ট করে একটু মুখেই বলে দেই, এভরিবডি ইজ গোয়িং টু স্কুল, এভরিবডি ইজ গোয়িং টু স্কুল, প্রত্যেকে স্কুলে যাচ্ছে। সেক্ষেত্রে উত্তরটা হতো হু। ইজ থাকার কারণে ইজের সাথে নট যোগ করতাম, হু ইজন্ট গোয়িং টু স্কুল। সেক্ষেত্রে ডাজেন্ট কিংবা ডিডেন্ট ব্যবহার হতো না। আরেকটি পয়েন্ট আছে আমাদের এখানে, রুল 5। আমরা একটু খেয়াল করে দেখি কি আছে রুল 5-এ। বাক্যের শুরুতেই যদি নোবডি, নো ওয়ান কিংবা নান থাকে, তাহলে শুরুতেই নোবডি, নো ওয়ান বা নান এর পরিবর্তে হু প্লাস বাকি যে অংশ আছে লিখে প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ যেহেতু এটা নাবোধক, তাই এটা কি করতে হবে? উত্তরটা হাবোধক হবে। যেহেতু নাবোধক, উত্তরটা হবে হাবোধক। সেক্ষেত্রে ভার্বের কোনো পরিবর্তন করা লাগবে না। অর্থাৎ নোবডি, নো ওয়ান বা নান যদি থাকে, তাহলে জাস্ট তার পরিবর্তে আমি শুধু হু লিখে বাকি যে অংশ থাকবে সেই অংশটি ব্যবহার করব। এক্ষেত্রে ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমরা ক্লিয়ার হতে পারি। যেমন nobody likes a dishonest man. Nobody likes a dishonest man. কেউই একজন অসৎ ব্যক্তিকে পছন্দ করে না। সেক্ষেত্রে নোবডি থাকার কারণে জাস্ট আমি শুরুতে কি ব্যবহার করব? হু। আর কোনো চেঞ্জ করব না, বাকি যেটা আছে সেটা। তাহলে হু লাইকস এ ডিসঅনেস্ট ম্যান, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন। তার মানে কি দাঁড়ালো? নোবডি থাকার কারণে হু, বাকি যে অংশ আছে সেটা।
এখন বিপরীতভাবে আমরা যদি নিচেরটা থেকে ওপরেরটা করতে যাই তাহলে কি করব? খেয়াল করে দেখতে হবে হু আছে এবং বাক্যটি হা বোধক আছে, তার মানে উত্তরটা হবে অবশ্যই না বোধক। সেক্ষেত্রে হু এর পরিবর্তে জাস্ট নোবডি, নো ওয়ান কিংবা নান যে কোনো একটি ব্যবহার করে বাকি অংশটা আমরা ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা ইজিলি এর উত্তরটা পেয়ে যাব। আমরা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকের এই 5টি রুল খুব ভালো করে বাসায় আরও মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে এই বিষয়টা আরও খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবে। তোমরা যে অল বোর্ডের বিভিন্ন যে বোর্ড আছে সেই বোর্ডের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো থেকে দেখে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কিংবা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ যে অংশগুলো আছে সেই অংশগুলো বাসায় ভালো করে প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করলে খুব ইজিলি এই অংশটা শিখতে পারবে। আশা করি তোমাদের এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আর কোনো দ্বিধাদ্বন্দ্বে পড়তে হবে না। তো আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, বাসায় থেকো, সুস্থ থেকো।